Hello everyone. As you can see on the screen, you can understand that the topic I'm going to discuss today is the final unit of lesson 5. So this is going to be the concluding portion that will ultimately reveal all the surprising elements. কেন সারপ্রাইজিং এলিমেন্ট বললাম? কারণ আমরা দেখেছি প্রথমে that the whole story revolves around how a kite plays an important role in reuniting the long lost relatives. এটা আমরা দেখলাম যে পুরো যে গল্পটা তার একটাই কেন্দ্রবিন্দু বা একটা দিকেই তার ডিরেকশন রয়েছে, একটা ঘুড়ি কি করে হারিয়ে যাওয়া আত্মীয়দের ফিরিয়ে দেয়। আর এই ইউনিট সে সমস্ত সারপ্রাইজিং এলিমেন্টগুলোকে রিভিল করবে, দ্যাট হাউ দিস ওয়াজ পসিবল ফর এ কাইট। সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং টু অল অফ ইউ। যদি তোমরা আগের দুটো ইউনিট ভালো করে পড়ে থাকো, দেন দিস ইজ শিওরলি গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং টু অল অফ ইউ। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স, কী ঘটছে দেখো, এবং কিভাবে সেই ঘড়িটা এত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটা আমরা এই ইউনিটে অবশ্যই দেখতে পাবো। তো তার আগে একটু যদি আমি মনে করিয়ে নিই যে হোয়াট হ্যাপেন টু দি কাইট ইন ইউনিট 2, আই হোপ it would be much more beneficial to all of you. I hope you all remember what happened to the kite in the last unit. What did you see? কি দেখেছিলাম? That when the big kite, I am talking about the big kite, সেই বড় লাল রঙের যে ঘুড়ি, সেই ঘুড়িটার কথা বলছি, যেটা ডেকোরেট করা ছিল, that was decorated with gold tinsel stars, যেখানে তারা the narrator and her brother they wrote their names on the kite. সেই স্পেশাল বিগ কাইটটার কি ঘটেছিল? আমরা জানি যে ওয়ান ডে দে ওয়ার ট্রাইং টু ফ্লাই the kite and the wind was so glorious, the wind was so grand that the kite was snapped from the cord. যে সুতো আর ঘুড়ি কিন্তু আলাদা হয়ে যায়, it became run away এবং it finally reached the mainland. mainland আমরা আগেই জেনেছি যেটা মূল ভূখণ্ড, যেটা ওই কোস্টাল এরিয়া থেকে অনেকটা দূরে, অর্থাৎ উপকূলবর্তী এলাকা থেকে অনেকটা দূরে, সি বিচ থেকে অনেকটা দূরে মেনল্যান্ড, যেখানে মানুষের জনবসতি রয়েছে। তো তাহলে ঘুড়িটা অলরেডি মেনল্যান্ডে পৌঁছে গেছে, তাই তো? তো দেখো এবার ঘুড়িটা তার যে দায়িত্ব সে কিভাবে পালন করছে, তো সেটা আমরা দেখে নেব। A month later, I'm reading the chapter, I'm reading the lesson, so please do follow the text. A month later, a letter came for father. এক মাস পরে একটা চিঠি বাবার জন্য এলো। কার বাবার জন্য? ন্যারেটরের বাবার জন্য। যখনই আমরা এই লাইনটা পড়ছি, আমার মনে হয় তোমাদের কাছে এটা একটা 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 হয়তো এটা একটা অবাক করা লাইন, কেননা এর আগেই আমরা দেখেছি যে ন্যারেটর এবং তার যে ভাই, দে ওয়ার টু মাচ কিউরিয়াস অ্যাবাউট হ্যাভিং সাম রিলেটিভস, কিন্তু তারা এটুকুই জানতো যে তার বাবার কিন্তু কোনো রিলেশন নেই। যদিও আমরা জানি যে তার একজন ভাই ছিল যে মারা গেছে এবং একজন বোন ছিল যাকে খুঁজে পাওয়া যায়নি। তো হঠাৎ করে যখনই আমরা দেখলাম যে বাবার জন্য একটা চিঠি এসেছে, ডেফিনেটলি we must also be curious to know who was the sender of the letter. Who was the sender of the letter? কে চিঠিটা পাঠালো হঠাৎ করে, এবং সবথেকে বড় কথা যে তার ঠিকানাটাই বা কী করে পেলো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে যে হাউ ক্যান ওয়ান সেন্ড আ লেটার টু দি ন্যারেটরস ফাদার, যখন তাদের মধ্যে দীর্ঘদিন কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। তো দেখা যাক কী ঘটছে। আফটার হি ফিনিশড রিডিং ইট, যখন তার বাবা ওই চিঠিটা পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তাকে দেখে মনে হলো যে তিনি যেন কাঁদছেন চিঠিটা পড়ার পর। কাঁদছেন মানে তাহলে কি ডিড দ্য লেটার কন্টেন এনি স্যাড নিউজ? কোনো দুঃখের কোনো বার্তা ছিল, দুঃখের কোনো খবর ছিল, সেটা আমরা দেখব। কিন্তু কখনো কখনো ওভার জয় বা ওভার
হ্যাপিনেস, এটাও কিন্তু মানুষের চোখে জল এনে দেয়। অতিরিক্ত আনন্দ, সেটাও কিন্তু মানুষের চোখে জল এনে দেয়। তো দেখার যে যে বার্তাটা চিঠিটা বয়ে এনেছিল, দ্য মেসেজ দ্যাট দ্য লেটার ব্রট, ওয়াজ ইট অফ গ্ল্যাডনেস অর অফ স্যাডনেস? সো বলছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউ কাইট? একটা সারপ্রাইজিং কোয়েশ্চেন করছে ন্যারেটারকে তার বাবা। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউ কাইট, তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? তো তারা রীতিমতো ঘুড়ির আশা ছেড়েই দিয়েছে, বিকজ ইট রিচ দি মেইনল্যান্ড। হঠাৎ করে তার বাবা তাদেরকে বলছে যে তোমরা কি জানতে চাও তোমাদের যে ঘুড়িটা মেইনল্যান্ডে পৌঁছে গিয়েছিল তার সাথে কি হয়েছিল? স্বাভাবিকভাবেই এটা ন্যারেটর এবং তার ভাইয়ের কাছে একটা বেশ এক্সাইটিং ম্যাটার। হি সেড, দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন, অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি। কি ঘটনা বললেন? কোন গল্পটা? যে সেই ঘুড়িটা সাথে আলটিমেটলি কি হয়েছিল, বা আলটিমেটলি সেই ঘুড়িটা কোথায়। এইবার দেখো, আমরা এর আগে একবার দেখেছিলাম যে যখন ন্যারেটর এবং তার ভাই বা ন্যারেটর তারা যখন একবার জিজ্ঞাসা করেছিল তার বাবাকে, when they once asked their father about their relatives, about if they have any relation, তখন তার বাবা কিন্তু এটা পুরোপুরি ডিনাই করে গিয়েছিল। his father completely denied to them and he didn't respond at all. কেন রেসপন্ড করেনি? বিকজ তিনি তার রিলেটিভ বা তার ভাই বোনের কোনো খবর জানতেন না। ফার্স্ট অফ অল, his brother passed away and his sister was missing somehow. তাই জন্য তিনি বলেননি, কারণ তিনি যখনই বলতেন তিনি কিন্তু তাদেরকে এনে দিতে পারতেন না। তো এরকম অনেক কিছু ব্যাপারের জন্য তিনি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। বাট নাও he is going to tell them the story of his life, or he is going to tell them if he really had any relatives, if he really had any relation. কেন বলতে চাইছেন? হয়তো তার কোনো পজিটিভ সাইন রয়েছে। দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, তাহলে তার বাবা তাদের কাছে ডিসক্লোজ করলেন কি, কোন ব্যাপারটা বলছেন? যে তার একটা ভাই ছিল এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার ওয়ান্স, একদা তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন, ডিসপিউট করেছিলেন, বা তার সাথে তার ভাইয়ের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, অ্যান্ড লেফট হোম, এবং তিনি বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। বাট ইয়ার আফটারওয়ার্ডস, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি কিন্তু রিপেন্ট করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন যে বোধহয় হোয়াট হি ডিড ইট ওয়াজ নট রাইট অর ইট ওয়াজ আ মিস্টেক। তাই তিনি আবার ফিরে গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে। হি ওয়েন্ট ব্যাক, বাট হোয়াট ডিড হি সি, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন? হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি গিয়ে দেখলেন যে ভাইয়ের খোঁজ আর পাওয়া গেল না, বিকজ হিজ ব্রাদার ওয়াজ নো মোর, তিনি আর বেঁচে নেই। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার বোন তাকেও কিন্তু খুঁজে পাননি তিনি। তাই বলছিলাম হিজ সিস্টার ওয়াজ মিসিং। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। তাহলে নাও the suspense is getting resolved. Who wrote the letter? The letter was written by Aunt Esther. The letter was written by Aunt Esther. প্রশ্ন হচ্ছে, আন্ট এস্থার কি করে জানলো যে তারা বিগ হাফ মুন আইল্যান্ডে রয়েছে, বা আন্ট এস্থার হঠাৎ করে এতদিন পরেই কেন চিঠিটা লিখলো? সো দের আর সো মেনি কোয়েশ্চেন দ্যাট মাইট হ্যাভ কাম টু ইয়োর মাইন্ড। তো দেখো, আমরা একটু একটু করে সেটা পড়ে সেটা বোঝার চেষ্টা করি। The letter father had just received was from his sister Aunt Esther, mother of Dick and Minnie. তাহলে আন্ট এস্থারের কতগুলো পরিচয় রয়েছে? ফার্স্ট অফ অল আমরা যদি বলি, হি ওয়াজ দ্য সিস্টার অফ দি ন্যারেটার্স ফাদার, তিনি ডিক এবং মিনি তার সন্তান, তাহলে সেটা যদি বলি ডিক অ্যান্ড মিনির তিনি মা। আবার যদি বলি ন্যারেটারের যে ন্যারেটার এবং তার ভাই তাদের আন্ট। সো সি মানে তার বিভিন্ন পরিচয় রয়েছে। এবার যদি বলি ডিক অ্যান্ড মিমি কারা, যদি আন্ট এস্থার হয়ে থাকে, মানে এস্থার যদি আন্ট হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি ডিক অ্যান্ড মিমি দে ওয়ার দি কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দি ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার।
সি ওয়াজ আ উইডো। আন্ট এস্থার একজন উইডো ছিলেন। উইডো মানে হচ্ছে বিধবা। হু হ্যাজ লস্ট হিজ হাজব্যান্ড, হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, ইনল্যান্ড মানে হচ্ছে একটা জায়গা। আমরা যেমন দেখেছি মেনল্যান্ড which is situated far away from the beach, far away from the coastal line. Similarly, inland is also a place which is far away from the coastal line. উপকূলবর্তী এলাকা থেকে অনেকটা ভেতরে যেখানে জনবসতি রয়েছে। ইনল্যান্ড অর্থাৎ ভেতরের যে ভূভাগ, যেটা অনেকটা সমুদ্র তট থেকে দূরে, আর কিছু না, যেখানে জনবসতি রয়েছে। তাহলে তিনি একজন বিডো ছিলেন যিনি শয়ে শয়ে মাইল ভেতরে থাকতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস, একদিন হঠাৎ করে ডিক এবং মিমি তারা জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। ওয়ার আউট ইন দ্য উডস বলতে হয় কোনো কাজে বা তারা ঘুরতে বেরিয়েছিল জঙ্গলের দিকে। অ্যান্ড দে ডিসকভার দি কাইট অন দি টপ অফ আ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। এবার দেখো, তাহলে আমি কেন বলছি এই যে ঘুড়িটা, তাহলে দেখো ঘুড়িটা বিগ হাফ মুন আইল্যান্ড থেকে as the wind was so glorious, as the wind was blowing so ferociously, তাই একটা ঘুড়িকে the wind carried it for so long a distance, কতটা দূরে নিয়ে গেছে দেখো, প্রায় কয়েক মাইল বা বলতে পারো প্রায় 100 মাইল দূরে ঘুড়িটা গিয়ে পড়েছে, তাই তো? তবেই তো তারা খুঁজে পাবে। নিশ্চয়ই তারা তো নিশ্চয়ই 50 মাইল দূরে ঘুরতে আসবে না। সো এটার থেকে বোঝা যাচ্ছে যে ঘুড়িটা বাতাসটা কতটা পরিমাণে জোরে বইছিল। সো বলছে ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস, জঙ্গলে যখন তারা বেরিয়েছিল, সাডেনলি দে ডিসকভার দি কাইট অন দ্য টপ অফ আ ট্রি, হঠাৎ করে তারা কোনো একটা গাছের ওপরে ওই ঘুড়িটা দেখতে পায়। এবং ঘুড়ি মানে প্রত্যেকের কাছে একটা, প্রত্যেক কি বলবো, চাইল্ড, ইট ইজ ভেরি অ্যাট্রাক্টিভ টু ইচ অ্যান্ড এভরি চাইল্ড। তাহলে প্রত্যেকটি শিশুর কাছেই কিন্তু এটা খুব মানে চিত্তাকর্ষক বলতে পারো বা মনোগ্রাহী। সো দে ওয়েন অ্যাজ সুন অ্যাজ দে ডিসকভার দ্য কাইট অন দি টপ অফ এ ট্রি, দে মানে তারা এটা পেড়ে নিয়েছিল অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং তারা সেটাকে বাড়িতে নিয়ে গেল। when their mother saw the kite patched with the letter, দেখো the kite was so attractive to the children, বাচ্চাদের কাছে অ্যাট্রাকটিভ কোনটা ছিল? কাইটটা। সো দে ব্রট দি কাইট টু হোম, কিন্তু তার মায়ের কাছে দ্য কাইট ওয়াজ নট সো ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু হার মাদার? তো তিনি যখন ঘুড়িটা দেখলেন, সেই ঘুড়িটাতে একটা চিঠি ছিল। আই হোপ ইউ রিমেম্বার যে যখন ঘুড়িটা একটা হোল রিসিভ করেছিল, when the kite received an hole by the narrator as she tripped and fell over the rocks and her elbow went clear through the kite, তো তখন কি হয়েছিল না, তারা ঘুড়িটাকে দ্রুত ওড়ানোর জন্য দে প্যাচড দি কাইট, তারা সেই ঘুড়িটাকে রিপেয়ার করেছিল একটা পুরনো চিঠি দিয়ে। সেই চিঠিটা অ্যাকচুয়ালি তার বোনের লেখা। কাকে? না, ন্যারেটরের বাবাকে। অনেক দিন আগে ওই আন্ট এস্থার তার বাবাকে একটা চিঠি লিখেছিল, প্রবাবলি যার কোনো রিপ্লাই তার বাবা দেননি। তাই দ্য লেটার ওয়াজ দেয়ার ইন দি বুক কেস অফ দি লাইট হাউস। when their mother saw the kite patched with the letter, she turned pale, তাকে একটু যেন মুমূর্ষু বা একটু যেন যেন মনমরা দেখালো। কেন? ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এইটা সেই চিঠি যেটা তিনি কখনো তার ভাইকে উদ্দেশ্য করে লিখেছিলেন। সো দ্য মোমেন্ট শি নোটিসড দি লেটার, দ্য মোমেন্ট শি স দি লেটার, শি কুড ইজিলি রিকগনাইজ দ্যাট ইট ওয়াজ দ্য সেম লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। তো হঠাৎ করে সেই চিঠিটা অনেক কিছু যেন তার কাছে মানে কি বলবো একদম ক্লিয়ার করে দিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। আমরা দেখেছি যে ক্লড এই নামটা কার ছিল? এই ক্লড নামটা কার ছিল? ন্যারেটরের ভাইয়ের। এবং ফিলিপ্পা এটা ন্যারেটরের হয়তো ডাক নাম, হয়তো ইট ওয়াজ দ্য পেট নেম।
তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, বলছে ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম। আনটেস্থার আবার তিনি নিজে থেকে মানে আনটেস্থারের তিনি যদি আমরা রিলেশন দেখি, তাহলে আনটেস্থারের মায়ের নাম হচ্ছে ফিলিপ্পা আর ক্লড হচ্ছে তার বাবার নাম। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা একটা বোঝার চেষ্টা করো যে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার নেমড আফটার দেয়ার গ্র্যান্ড পেরেন্টস। তাদের নামকরণ করা হয়েছিল তাদের গ্র্যান্ড পেরেন্টসদের নামে, ঠাকুমা দাদুর নামে। তাই জন্য ফিলিপ আনটেস্থার নামগুলো দেখতে পেলো কোথায়? আমরা দেখেছি যখন ঘুড়িটা তারা পাঠাবে সেরকম সময় তারা ঘুড়িটা ডেকোরেট করেছিল, সেখানে তাদের নাম লিখেছিল ক্লড লিটি, ফিলিপ্পা লিটি। তো সেই নামগুলোও কিন্তু একটা আইডেন্টিফিকেশন মার্কস ছিল যে এই লেটারটা বা এই ঘুড়িটা অবশ্যই তার ভাইয়ের বা ভাইয়ের কাছ থেকেই এসেছে, বা তার ভাইয়ের ঠিকানা থেকেই এই ঘুড়িটা হয়তো এসেছে। এটা তাকে অনেকটাই ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছিল। প্রথমত ওই যে লেটারটা, দ্য লেটার ওয়ান্স সি হ্যাড রিটেন টু হার ব্রাদার, অ্যান্ড দ্য সেকেন্ড থিং দ্য নেমস দ্যাট সি ফাউন্ড আপন অন দি লেটার। দুটো নাম পেয়েছিল ক্লড আর ফিলিপ্পা, যেগুলো আলটিমেটলি আর প্রিভিয়াসলি এই নামগুলো তাদের পিতামাতার ছিল। সি নিউ হু উই মাস্ট বি। তো তিনি এই লেটারটা দেখে, এই নামগুলো দেখে তিনি খুব সহজেই বুঝতে পারলেন আমরা কারা হতে পারি। সো সি স্যাট ডাউন, এবং সেখানে চিঠিতে কিন্তু অনেক কিছু এলিমেন্ট ছিল, যেমন লেটারটা ছিল, নাম ছিল, এবং ফাইনালি দেয়ার ওয়াজ অ্যান অ্যাড্রেস, বিগ হাফ মুন আইল্যান্ড। তো তিনি কি করলেন? সি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, তিনি একটা চিঠি লিখে ফেললেন তার ভাইকে উদ্দেশ্য করে বিগ হাফ মুন ঠিকানায়। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠি পেয়ে গেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থর, ডিক অ্যান্ড মিনি উইথ হিম। সো দিস ইজ something that happened to their life. তাহলে ঘুড়ি কিভাবে তাদের সাথে তাদের পুরনো হারিয়ে যাওয়া রিলেটিভসদের দেখা করিয়ে দিল? ইট ওয়াজ অল আ কোইন্সিডেন্স। এটা পুরোটাই কিন্তু একটা কোইন্সিডেন্স ছিল। মনে করো যদি শুধুমাত্র ঘুড়িটা ওখানে পৌঁছতো, তাহলে ইট ওয়াজ ইম্পসিবল ফর আন্ট এস্থর টু গেট দেয়ার অ্যাড্রেস অর টু কাম টু নো অ্যাবাউট দেম, বা এই ঘুড়িটার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না এইরকম একটা অসাধ্য সাধন করা। ইট ওয়াজ অনলি পসিবল বিকজ কোইন্সিডেন্টালি দে রোড দেয়ার নেমস, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আ লেটার, দেয়ার ওয়াজ দ্য অ্যাড্রেস, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা এতটা দূরে গিয়েছিল দ্যাট উইচ ওয়াজ ক্লোজ টু দ্য রেসিডেন্স অফ আনটেস্টার। অর্থাৎ ঘুড়িটা উড়তে উড়তে রান অ্যাওয়ে হয়ে বা বেলাগাম হয়ে এতটা দূরে গেল যেটা তাদের ঠিকানার কাছাকাছি। তার জন্যেই এটা পসিবল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ইট ওয়াজ অল আ গুড লাক, একটা ভালো একটা সৌভাগ্য, যার ফলে তারা তাদের হারিয়ে যাওয়া রিলেটিভসদের খুঁজে পেয়েছে। সো যাই হোক, একটা কথাই আছে না, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যে সব ভালো তার শেষ ভালো যায়। তো বলা যেতে পারে যে এখানে হয়তো এই ধরনের একটা মন্তব্য এখানে খুব অ্যাপ্লিকেবল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে দ্য ন্যারেটার এবং তার ভাই তারা প্রত্যেকেই দে ওয়ার এগারলি লুকিং ফরওয়ার্ড ফর সাম রিলেটিভস, কারণ দে ফেল্ট সো লোনলি ওভার দি আইল্যান্ড। তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা, মানে এটা তাদের কাছে একটা ব্লেসিংস অফ, ইট ওয়াজ জাস্ট আ ব্লেসিং অফ গড, হয়তো ভগবানের একটা আশীর্বাদের মতনই ছিল। যে এইভাবে তারা কোনোদিনই কল্পনা করেনি, দে নেভার ইমাজিন দ্যাট দে উড গেট ব্যাক দেয়ার লং লস্ট রিলেটিভস। কি বলবো, মানে এইভাবে তারা পেয়ে যাবে, ইট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড বাই দেম। তো দেখো শেষের অংশটা কি বলছে, বলছে নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থর, ডিক অ্যান্ড মিনি উইথ হিম। তাহলে পরের দিন বাবা গিয়েছিল তার আন্ট এস্থরের ঠিকানায় এবং আন্ট এস্থরকে নিয়ে এসেছিল, এবং তাদের সাথে ডিক এবং মিনিও এসেছিল। তাহলে এখন বুঝতে পারছো যে কিভাবে তিনজন
সদস্য থেকে তারা 6 জন সদস্যে রূপান্তরিত হয়েছে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারা এখানেই রয়েছে সেই তবে থেকে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার খুব প্রিয়, খুব মানে দারুণ একজন মানুষ, অ্যাকর্ডিং টু দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। টু জলি, এতটাই হাসি খুশি, এতটাই মিশুকে যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, বিয়ন্ড ওয়ার্ডস যেটাকে বলতে পারি। তাহলে তারা প্রত্যেকেই ভীষণ পরিমাণে হাসি খুশি এবং মিশুকে ছিল, এবং আন্ট এস্থার ওয়াজ অলসো ভেরি ডিয়ার টু দেম। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। তাহলে এই যে পুরো গল্পটা তোমাদেরকে শোনালো, দ্য হোল স্টোরি that has been revealed, that has been presented by the narrator, তার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট কোনটা? দ্যাট দে হ্যাভ রিলেশনস। তাহলে আজকালকার দিনের সাথে যদি এই ঘটনাটার আমরা তুলনা করি, আজকালকার দিনে বোধহয় রিলেশনসগুলো ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে। পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক যে পরিবারগুলো সেগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, যেখানে পরিবারের যে গুরুত্ব সেটা দিনে দিনে কিন্তু হ্রাস পাচ্ছে। কিন্তু এই যে ঘটনাটা বা এই যে গল্পটা, এটা আমাদেরকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে যে মানুষ কিন্তু একাকী কখনোই থাকতে পারে না। দে নিড আদার্স, তাদের কিন্তু অন্যদের চাই। অর্থাৎ আমরা একাকী কিন্তু বাঁচতে পারি না, কারণ একা বাঁচা এই সমাজে রীতিমতো খুব যন্ত্রণাদায়ক। তো যাই হোক, এই গল্পের সাথে বর্তমানে কিছুটা হয়তো মানে অসাদৃশ্য থাকলেও এই গল্পের মধ্যে আমরা একটা জিনিস খুব মানে খুব ভালো করে বুঝতে পারছি যে এই যে রিলেশন, এই যে রিলেটিভ, আত্মীয় বা নিজের মানুষজন, নিজের পরিজন, এদের একটা গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অবশ্যই রয়েছে। তো সেই একটা গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেটর কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন, এবং তার সাথে তিনি এই বিষয়টাও যেন বোঝাতে চাইলেন যে যদি ইফ ফেট মেক্স ইট পসিবল, যদি ভাগ্য এটাকে সম্ভব মনে করে বা সম্ভবপর করবে বলে মনে করে, এভরিথিং ক্যান বি দেয়ার ইন দিস আর্থ, সব কিছুই ঘটতে পারে। এভরিথিং ক্যান বি পসিবল ইন দিস আর্থ, সব কিছুই ঘটতে পারে। তো যাই হোক, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্য হোল story, the whole lesson was very interesting, and I have tried my best to present to you how the story was actually. So I hope you understand, বুঝতে পেরেছো আশা করি। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।